আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল ইতিমধ্যে রায় জেনেছেন। আহ, সবাই জানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আব্দুল আল মামুন তার 5 বছরের দণ্ড। এই যে আহ এটার দণ্ড যে দেয়া হলো এই অন্তর্বর্তী সরকারের সময়, এই দণ্ডের আহ একটা তো আইনগত ভিত্তি আছে, আবার এর একটি রাজনৈতিক দিকও আছে। আপনি একটু আইনগত ভিত্তিটা একটু যদি আগে একটু ব্যাখ্যা করেন। না, আইনগত দিক হলো দেখেন, মানে এ, সবচেয়ে ইতিহাসের যে এটা কি বলে পরিহাস বলি আমি সেটাকে, যে হুম, হুম, এই আদালতটা কিন্তু গঠনই করা হয়েছিল শেখ হাসিনার আমলে, এবং ওনার নিজের গঠন করা আদালতেই ওনার বিরুদ্ধে এই চূড়ান্ত রায়টা হলো। হুম, হুম, এটা আসলেই মানে খুব ইন্টারেস্টিং যে এরকম মানে এই আদালত তো আগে ছিল না, তাই হুম, না? এবং যে মানবতা বিরোধী অপরাধের জন্য উনি যে আদালতটা গঠন করলেন সেই আদালতে ওনার কিন্তু মৃত্যুদণ্ডের আদেশটা হলো, এবং সেখানে কিছু আইনও পরিবর্তন করা হয়েছে। করা হলেও যে রায় যেটা হয়েছে, এই রায় নিয়ে ঢাকা শহরে আমরা কিছু বিপরীত, মানে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখেছি। ঢাকার বাইরেও হয়তো হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া, কিন্তু সেই প্রতিক্রিয়ার পেছনে হয়তো আবেগ কাজ করেছে। আমি জানি না আসলে কিভাবে কি কাজ করেছে। আবার এই রায়টাকেও অনেকে রাজনৈতিক, যেমন আমি তাৎক্ষণিক ভাবে ভারতের একটা পত্রিকা দেখলাম, এনডিটিভি নাকি একটা পত্রিকা দেখলাম আমি, যে আওয়ামী লীগ একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে এটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেওয়া হয়েছে। তারা যে যাই বলুক, আমি কিন্তু মনে করি যে হুম, 24শে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, হুম, সেখানে নাকি তখন অন্যায় করেননি, এটা অস্বীকার করা যাবে? হুম, হুম, উনি তো অন্যায় অনেক আগে থেকেই করছিলেন। এই যে গুম যেটা হয়েছে, দেখেন গুম এমন একটা হুম, ঘটনা অনেক ঘটিয়েছে এই দেশে, গুম যেটা করেছে। হুম, হুম, পৃথিবীর কোথাও অপরাধ শাস্তি গুম শব্দটাই নাই, মানে এটা এই ধরনের অপরাধ যে করা যায় হুম, হুম, এটাই তো অনেকে জানতো না। আমরা গুমের ব্যাপারটা দেখেন, তাহলে সেটা তো হয়েছে দেশে, ওনার আমলেই হয়েছে। এবং হুম, এই সমস্ত এই যে আব্দুল্লাহ মামুন, চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি আইজিপি ছিলেন, উনি নিজে তো সব স্বীকার করেছেন যে ওনার আদেশে জি, ওনারা এগুলো করেছেন। তো এটাকে তো ভাই আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। হুম, উনি তো অপরাধ করেছেন এবং হুম, হুম, অন্যায় করেছেন, এবং তার শাস্তি তো পেতেই হবে, আপনি যেই হন না কেন। আপনি কার কন্যা অথবা আপনি কার নেতা, এটা তো ইম্পর্টেন্ট না। হুম, হুম, ইম্পর্টেন্ট হলো যে আপনি মানুষ হিসেবে এই কাজটা করেছেন কিনা। যদি করে হুম, থাকেন, তার শাস্তি আপনাকে পেতে হবে ভাই। এটা হুম, যদি হুম, আমিও হই, আমিও এরকম অন্যায় করলে আমাকেও শাস্তি পেতে হবে। আমার পিতা অন্যায় করলে তাকেও পেতে হবে। আমার হুম, সন্তান অন্যায় করলে তাকেও পেতে হবে। অন্যায়, আমার মন খারাপ হতে পারে, আপনার মন খারাপ হওয়া, যত কেউ যদি মন খারাপ করেন, এটা যথার্থ, তা করতেই পারে, তার মন বিভিন্ন কারণে খারাপ হতে পারে। কিন্তু আমি যদি সামগ্রিক ভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে, সমাজের দৃষ্টিকোণ থেকে দেখি, দেশের দৃষ্টিকোণ থেকে, আইনের শাসনের দৃষ্টিকোণ থেকে দেখি, হুম, হুম, তাহলে কিন্তু এই দায় সরকার প্রধান হিসেবে ওনাকে নিতে হবে। এবং মামলা তো আরো কয়েকটা আছে, সেগুলো আগামীতে কি হবে আমরা দেখি। হুম, হুম, তো এর পাশাপাশি এটাও আবার ঠিক যে আমাদের এখানে যেটা হয়, আমাদের এই মামলাগুলিতে আদালতের এই সমস্ত রায়, এই ধরনের রায় যখন যে সমস্ত রায় আপনি মনে করেন, মানে যে সমস্ত মামলায় আসামি হিসেবে অথবা বাদী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকেন, তখন কিন্তু আমরা দেখি যে একটা কমন একটা মানে অভিযোগ তোলা হয় যে রাজনৈতিক ভাবে এটা পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক ভাবে মোটিভেটেড, হ্যাঁ, এবং মানে সুবিচার হয়নি, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনি। কিন্তু এখন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কি তাহলে কোনো মামলা হতে পারে না? তারা কোনো অন্যায় করে না? অন্যায় তো হুম, করে। হুম, যদি আমি মনে করি যে এই শাস্তি, এই যে রায়, এই রায়টা আমাদেরকে মানে একভাবে নিয়েছি আমরা, আমার মনে হয় যে ওই 24-এর যে গণহত্যায়, গণহত্যা তখন হয়েছে, 1,500 লোক মারা গেছে 1.5 মাসের মধ্যে, 1.5 মাস না, হুম, 34 দিনের মধ্যে, জি, 36 দিনের মধ্যে। এটা কিন্তু বিশাল ঘটনা। এবং সেটা হলো কি, যে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার, হুম, তাদের হুম, হাতেই তাদের মৃত্যু হয়েছে। এই অপরাধটাকে হুম, আপনি কি হুম, একদম তো উড়াই দিতে পারেন না।
এটা বড় অপরাধ। যে বিচার হয়েছে, এখন এই বিচার তার পরবর্তী গতি প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। সামনে হয়তো এটা আপনার আপিলে যাবে, আপিল বিভাগে যাবে, কিভাবে যাবে আমি বুঝতে, ওনাদের পক্ষে তো কেউ নাই, শেখ হাসিনার পক্ষে তো কেউ এই মামলা আসলে সেভাবে, যদিও এখানে একজন সরকার একজন উকিল নিয়োগ করেছে, ওনার অবস্থানটা কি ছিল এটা আমরাও জানি, আপনিও জানেন, পত্রপত্রিকায় দেখেছি। কিন্তু একটা জিনিস কি মাসুদ কামাল, এই রায়ের মধ্য দিয়ে কি সেই জিনিসটা প্রতিষ্ঠিত হবে কিনা যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই যে ব্যাপক যে এটা তো 1400 মানুষের হত্যাকাণ্ড তো আর একদিনে হয়নি, এই পরিস্থিতিটা উন্নীত হওয়ার আগে ওই যে গুম খুন করতে 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 আপনি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লো। তো ভবিষ্যতের রাজনীতিকদের জন্য এটা কি একটা সিগন্যাল হয়ে গেল কিনা, এটা একটা দৃষ্টান্ত হলো কিনা যে অপরাধ করে মানে যত আপনি ক্ষমতাশালী হন না কেন আলটিমেটলি আপনি ছাড় পাবেন না, এই দিকটাও সামনে আসলো কিনা? এই দিকটা সামনে একদিক দিয়ে আসলো, আবার আরেক দিক দিয়ে আসলো না। আরেক দিক দিয়ে আসলো না কোথায়? আপনি আওয়ামী লীগের যে কাউকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ যারা করেন এমন কাউকে জিজ্ঞাসা করেন, তারা বলবেন না এটা কিছু হবে না। তো তাদের মধ্যে একটা ধারণা এটা কিছু হবে না, আমার দল যখন আবার ক্ষমতায় আসবে তখন এটা সব উল্টো হয়ে যাবে। কারণ এটাও কিন্তু আমরা এই ধরনের কিন্তু উদাহরণ তৈরি করেছি, আমরা কিন্তু এই ধরনের উদাহরণ তৈরি করেছি। হয় কি, মানে এগুলি খুবই দুঃখজনক। যেমন ধরেন আপনার এই সরকার আসার পরে আমরা দেখি নাই যে বেশ কয়েকটা আলোচিত মামলা সবাই খালাস পেয়ে গেছে। যদি এমন হতো যে সবাই খালাস পায় না, কেউ কেউ খালাস পেয়েছে, মামলাটা তা তো হয়নি। পুরো ঘটনায় সবাই খালাস পেয়ে গেছে, এরকম তো হয়েছে, হয়নি? হয়েছে তো। 10টা অস্ত্র মামলাতে হয়েছে, তারপরে আপনার 21 গ্র্যান্ড হামলায় হয়েছে, কিন্তু 10টা অস্ত্র গিয়ে দেশে আসে নাই। এর জন্য কি কেউ দায়ী ছিল না? 21 আগস্টে কি কেউ মারা যায় নাই? এই জন্য কি কেউ দায়ী ছিল না? আপনি সবাইকে খালাস দিয়ে দিলেন। হ্যাঁ, মানলাম আমি যে ওর মধ্যে অনেকে ওই যারা মামলাটা পরিচালনা, ওই সময় কিন্তু এটা রাজনৈতিক ভাবে কিন্তু দেখেন, এত বড় একটা হত্যা মামলা, এত বড় একটা অস্ত্র মামলা, সেটা কিন্তু হত্যা মামলা যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি, অস্ত্র মামলা যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্য দিয়ে সেটা কিন্তু পরিচালিত হয়েছে, যে কারণে ওই রায়টাও তো এরকম ভাবে হয়েছে। আবার ওই রায়ের জবাব যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা কি বলবো? সবাইকে আপনি খালাস করে দিলেন একটা একটা ঘটনা, যে এই মামলা ঠিক মতো নাকি দায়ের করা হয় না, ঠিক মতো নাকি তদন্ত হয় না, তাহলে আপনি পুরো তদন্ত আদেশ দেন। হাইকোর্ট বললো যেটাকে আরো ডিটেল তদন্ত করতে হবে, সুপ্রিম কোর্ট তাও দিল না, তাও বাতিল করে দিল। এটা তো আমরা দেখলাম। তাহলে এখন তাহলে কি হবে? তাহলে হত্যা যারা নিহত হলো তাদের মৃত্যুর কোনো নাই, বিচার হবে না? এই প্রশ্নগুলো কিন্তু মানে আগে আমরা করেছি, এবারও করেছি, কিন্তু সমস্যাটা কি হলো, এই প্রশ্নগুলো কিন্তু কেউ কিন্তু আমলে নিল না। না নেওয়ার ফলে কি হলো, মানুষ একটা শ্রেণী মানুষের মধ্যে কিন্তু ধারণা হলো যে ওই মামলাগুলিও যেমন রাজনৈতিক ভাবে হয়েছে, পরের গুলি ওরকম রাজনৈতিক ভাবে হবে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু টোটাল যে জুডিশিয়ারির উপর মানুষের একটা আস্থার জায়গাটা কিন্তু নাড়িয়ে দিয়েছে, যে কারণে যখন একটা ভালো রায় সেটা নিয়েও কিন্তু তারা সন্দেহ করতে শুরু করে। তো এই জায়গাগুলোতে আগামী যে কথা আপনি বললেন, আগামী তো তারা ওইভাবে ভাবে, তারাও এরকম করেছে, আমরা এরকম করব, এই ভাবনাগুলো কিন্তু রয়ে যায়। কিন্তু এটা কিন্তু টোটাল সমাজের একটা স্থিতিশীলতার জন্য আমি মনে করি ভালো না। অবশ্যই এই ঘটনা থেকেও যদি মানে রাজনীতিকরা যদি শিক্ষা না নেয় যে বাংলাদেশে ক্ষমতায় এসে আহ, কেউ মানে শোষক হবে না, কেউ স্বৈর শাসক হবে না, এটা যদি এই শিক্ষাটা যদি না হয় তাহলে তো এই এত মানুষের মানে প্রাণ যাওয়া, এই গণঅভ্যুত্থান সবকিছুই তো আসলে বৃথা হয়ে যাবে। কি মনে করেন? অবশ্যই শিক্ষা নিয়ে নেওয়া উচিত, সবারই শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি শিক্ষাটা কেউ নেয় না। ওই যে আমরা তো বহুদিন আগে থেকে বলি এগুলো, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হ্যাঁ, নিলে ভালো, যদি আগামী নেতৃত্ব এই শিক্ষাগুলি নেয় তাহলে হয়তো আগামীতে আমরা একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র পেতে যাচ্ছি। আর যদি শিক্ষা না নেয় তাহলে সে যা যা ছিল তাই হবে, হয়তো তার চেয়েও খারাপ হবে। আমাদের এইভাবে দায়িত্ব হবে সব দেখে যাওয়া। আমি আরেকটা জিনিস চিন্তা করি, দেখেন আওয়ামী লীগ তো
তো একটা শুধু দল না, এটা একটা ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে জড়াই আছে। কিন্তু দুর্ভাগ্য হলো শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু যখন নাকি মারা গেলেন, ঠিক স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে যখন ছিলেন, ঠিক সেই অবস্থায় কিন্তু তিনি সপরিবারে নিহত হলেন। আবার জি। শেখ হাসিনাও এমন এক সময় মানে তার ক্ষমতাচ্যুত হলেন এবং এই মৃত্যুদণ্ড হলো যখন নাকি তার ওই ক্ষমতার ওই শাসনকালটা ছিল একেবারে স্বৈরতান্ত্রিক। মানে এক ধরনের সামঞ্জস্য কি দেখেন কিনা? না, আমি এটা ব্যক্তি হিসেবে দেখি না, আমি এটুকু দেখি যে শাসক যখন চূড়ান্ত স্বৈরতান্ত্রিক আচরণ করতে শুরু করে তখন তার পতন অবশ্যম্ভাবী। আমি এভাবে দেখি। হ্যাঁ, শাসক যখন গণতন্ত্রকে পদদলিত করে তখন সেই দুই তার পতন পতনের সাথে অবশ্যম্ভাবী। মিল আছে কিনা, মানে বাবা এবং মেয়ের? আহ মিল আছে, তবে বাবারটা ওটা তো আপনার হঠাৎ করে কু হয়ে গেল, উনি মারা গেলেন ওটা, কিন্তু এটা কিন্তু বেশি অপমানজনক মনে হয় আমার কাছে। আচ্ছা, এটা বেশি অপমানজনক কোনটা অপমানজনক? শেখ হাসিনাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওনাকে তো দেশ ছেড়ে পালাতে হয়েছে ভাই, এটা বলে তো লাভ হুম, নাই, তাই না? ওনাকে হুম। তো দেশ ছেড়ে পালাতে হয়েছে। কিন্তু না, ঘুরে ফিরে কিন্তু তাই হলো কিন্তু। মানে ধরেন কেউ গণতান্ত্রিক ভাবে ছিল, জনপ্রিয়তার তুঙ্গে ছিল, ওই সময় কেউ মারা গেল বা একটা অপঘাত হলো, সেটা কিন্তু হয়নি। দেখেন, না, মানে এটা ঠিক আছে, রাজনৈতিক ইউ আর রাইট, আপনার এই জায়গাটা রাইট। এই আবার এটাও দুইজনেরই পতনের রাজনৈতিক সময়টাতে ওনাদের ব্যক্তিগত। জনপ্রিয়তার ধস নেমেছিল। জি। মানে দুইজনেরই পতনের সময় তাদের হুম, হুম। গণতন্ত্র, তাদের জনপ্রিয়তার ধস নেমেছিল আর কি। তারা রাইট। জনগণের কাছে গণতন্ত্র অতটা বলতে কিছু জনপ্রিয় ছিল ছিল না, রাইট, সেটাই বলছি, ওই না। ওই অর্থে একটা মিল আছে, সেটাই। রাইট। আচ্ছা, এইটার আজকে ধরেন সবার চোখ যখন ছিল আদালতের দিকে নিবিষ্ট, ঠিক সেই সময় আপনি 32 নম্বরকে ঘিরে যে পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের একটা বিবৃতি দেখলাম যে রায়কে ঘিরে মানে কোনো কেউ যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সরকার সেটা অগ্রাহ্য করবে। এবং আমি কিছুক্ষণ আগে এটা থামলো, কিন্তু লম্বা সময় ধরে কিন্তু 32 নম্বরকে ঘিরে একটা অস্বাভাবিক ঘটনা, হঠাৎ করে বড় আকারে এক্সকাভেটর বুলডোজার কিভাবে আসলো, কেন এই ঘটনাটা ঘটলো, কারা করলো, এটা কিন্তু কিছু বোঝা গেল না। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে এই বুলডোজার গুলি কারা এনেছে। বুলডোজার তো মনে করেন একটা দেয়া সেলাই না, যে পকেটের মধ্যে রেখে দিলাম, বের করলাম, আবার রেখে দিলাম, তা তো না, এটা বড় জিনিস। এটা কে এনেছে, এটা মালিক কে, এটা দেখেই বুলডোজারের মালিককে ধরে অ্যারেস্ট করা উচিত, কোনো আলোচনা নাই। এবং মালিকের কাছে যে এনেছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজার আওতায় আনতে হবে। তাহলে আপনি খালি একটা সাজা দৃষ্টান্তমূলক দিবেন, আরেকটা কিছু করবেন না, এটা হয় না। এই সরকার এটা পারবে না। এই সরকারের সেই সামর্থ্য নাই, সেই আকাঙ্ক্ষাও নাই। যদি থাকতো, 13 তারিখে যখন নাকি এই 32 নম্বরের সামনে একজন প্রৌঢ় মহিলাকে ধরে কতগুলি ইয়াং ছেলে মেয়েরা পিটাইলো, একটা হুম। যুবতী নারীকে দেখলাম বড় একটা লাঠি দেখে পিটাচ্ছে, তার ভালো। মায়ের বয়সী এবং একটা তাকে মহিলাকে। যার উপরে হামলা করা হলো, তাকে এবার মানে হত্যা তাকে মামলা আসতে দিয়ে হবে। হত্যা দিয়ে তো ওইটাই কারাগারে। তো প্রমাণ করছে, ওই ঘটনায় তো প্রমাণ হয়েছে আমাদের এখানে আইনের শাসন কতটুকু আছে। দেখা যাচ্ছে আইনের শাসন কখনো কখনো খুব তীব্র, আবার কখনো কখনো একদম ঢিলা। তো বুলডোজারের ক্ষেত্রে একই জিনিস। বুলডোজারের এটা মালিককে খুঁজে বের করা উচিত এবং তাকে অ্যারেস্ট করা উচিত, তাকে বিচারের আওতায় আনা উচিত। এবং এই মালিকের কাছ থেকে এটা কে এনেছে, তাকে মালিক নিজেই নিয়ে এসেছে উৎসাহ নিয়ে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ যখন একটা আইনের মাধ্যমে একটা বিচার হচ্ছে, তখন তুমি রাইট। আইনের বাইরে যে তোমার এই কাজটা করার কোনো অধিকার নাই। দেশে একটা সরকার আছে এবং সরকার যেভাবে তাদেরকে থামাইছে, আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু তাদের যে অ্যারেস্ট করতে পারে না অথবা অ্যারেস্ট করার চেষ্টা করে না, এই জন্য তাদের আমরা সমালোচনা করি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলছেন। ধন্যবাদ বাসুদ কামাল। দর্শক শুনছিলেন আজকের ঘটনা প্রবাহ, শেখ হাসিনা আর বিচার, এবং 32 নম্বরকে ঘিরে বিশৃঙ্খলা, এবং তার প্রেক্ষিতে তার যে আহ, রাজনৈতিক দিক, আইনগত দিক, নানান দিক বিশ্লেষণ করলেন মাসুদ কামাল। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।